বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেশের যে 7 পরিত্যক্ত বিমানবন্দরকে চালু করার কথা ভাবছে তার একটি লালমনিরহাট বিমানবন্দর। এই বিমানবন্দর নিয়ে চরম মাথা ব্যথা শুরু হয়েছে ভারতের। দেশটির সাবেক সেনা থেকে রাজনীতিবিদরা হুমকি দিতে শুরু করেছেন চালু করলেই বিমানবন্দরটি গুড়িয়ে দেয়ার। ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তারুণ্যের সমাবেশ হয়েছে গতকাল। বিশাল সমাবেশ হয়েছে, এই কারণে এটা আলোচিত হয়েছে, সমালোচিত হয়েছে খানিকটা, কারণ বেশ জ্যামে ঢাকা শহর ভরে গিয়েছিল। অবশ্য এটা শুধু না, এছাড়া আরেকটা সমাবেশও ছিল। সব মিলে কালকে রাস্তার পরিস্থিতি বেশ খারাপ ছিল। দেখেন, আমরা ছোট মানুষ, ছোট ছোট কথা বলি, বাট মাঝে মাঝে কিন্তু বড় বড় বিষয় বিশ্লেষণ করে ফেলি। তা আমরা যখন বিশ্লেষণ করি তখন বলে যে না, আরে কিসের, বলার জন্য বলে আর কি। কিন্তু যখন বিবিসির মতন কি বলা হয় যে বিশ্লেষকরা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হবে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, আপনারা ইতিমধ্যে ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে বুঝেই গেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি, কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকের এই ভিডিওতে। আমি আশা রাখবো আজকের এই ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা সবকিছু বুঝতে পারবেন, আপনাদের কাছে পানির মতন ক্লিয়ার হয়ে যাবে। আমি আর বেশি কথা বলবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে একটা রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেশের যে 7 পরিত্যক্ত বিমানবন্দরকে চালু করার কথা ভাবছে তার একটি লালমনিরহাট বিমানবন্দর। এই বিমানবন্দর নিয়ে চরম মাথা ব্যথা শুরু হয়েছে ভারতের। দেশটির সাবেক সেনা থেকে রাজনীতিবিদরা হুমকি দিতে শুরু করেছেন চালু করলেই বিমানবন্দরটি গুড়িয়ে দেয়ার। অন্যদিকে বাংলাদেশকে চারদিক থেকে ঘিরে রাখার পরিকল্পনা করছে ভারত। বাংলাদেশের পশ্চিম ও পূর্বে নিজেদের ভূখণ্ড বা সীমানা প্রাচীর ছাড়াও এবার দক্ষিণে বঙ্গোপসাগর হয়ে করিডোরের মাধ্যমে মিয়ানমার দিয়ে ঘিরে ধরার মাস্টার প্ল্যান করছে দেশটি। লালমনিরহাট বিমানবন্দর নিয়ে ভারতের ভয় ও বাংলাদেশকে ঘেরার পরিকল্পনা নিয়ে সাজানো হলো এবারের প্রতিবেদন। এ যেন নীরব এক ঘুড়ি চাল, যেখানে আকাশে দেখা যাচ্ছে যুদ্ধ বিমানের ছায়া আর মানচিত্রের পাতায় আঁকা হচ্ছে কূটনীতির জটিল নকশা। লালমনিরহাট বাংলাদেশের উত্তর সীমান্তে অবস্থিত একটি নিরীহ শহর, যেখানে শীত আসে ধীরে, কিন্তু এখন উত্তপ্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক উত্তেজনায়। পরিত্যক্ত একটি রানওয়ে যা একসময় ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের অংশ, আজ তা পরিণত হয়েছে বাংলাদেশ ভারত ভূ রাজনীতির নতুন কেন্দ্রবিন্দুতে। কিন্তু প্রশ্ন হলো, এত ভয় কেন ভারতের? বিশ্লেষকেরা বলছেন এটি শুধু একটি বিমানবন্দর নয়, এটি বাংলাদেশের আত্মবিশ্বাস। এটি একটি বার্তা, আমরাও প্রস্তুত। সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশ একসময় পিছিয়ে থাকলেও এখন নিজস্ব ড্রোন নির্মাণ, চীন থেকে আধুনিক যুদ্ধ বিমান ও রাডার ব্যবস্থা আমদানি এবং তুরস্ক থেকে অত্যাধুনিক অস্ত্র সংগ্রহের মাধ্যমে সে ঘাটতি কাটিয়ে তুলছে। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী 2025 সালে বিশ্বের 145টি দেশের মধ্যে বাংলাদেশ 35তম সামরিক শক্তিধর দেশ। আশা করা হচ্ছে 2026 সালে আরও 1 থেকে 2 ধাপ এগিয়ে আসার পথে বাংলাদেশ। চীন থেকে অত্যাধুনিক ফাইটার জেট কিনছে বাংলাদেশ। তুরস্ক বাংলাদেশে ড্রোন ও রাডার তৈরির কারখানায় বিনিয়োগ করতে চায়, আর কাতার চাইছে বাংলাদেশে অস্ত্র কারখানা তৈরি করতে। এদিকে লালমনিরহাটকে কেন্দ্র করে একটি এয়ার ডিফেন্স জোন গড়ে তোলা হলে তা ভারতের শিলিগুড়ি করিডোর তথা চিকেন স্নেকের জন্য নিরাপত্তা চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এই আশঙ্কাই ভারতের মাথা ব্যথার কারণ। কিন্তু এটাও সত্য, বাংলাদেশ আক্রমণকারী নয়, বাংলাদেশ আত্মরক্ষার পক্ষপাতী। যদিও কয়েক মাস আগে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান বগুড়া এয়ারপোর্ট পরিদর্শনে গিয়ে বলেছিলেন লালমনিরহাট নয়, বগুড়াকে স্ট্র্যাটেজিক এয়ারপোর্ট হিসেবে গড়ে তুলতে চায় সরকার। বর্তমানে বগুড়া বিমানবন্দর ব্যবহার করছে বিমান বাহিনী। আগামী বছর এটিকে বাণিজ্যিক বিমানবন্দর হিসেবে চালু করলেও সামরিক এয়ারবেস হিসেবেও ব্যবহৃত হবে। বিমান বাহিনী প্রধান হিসেবে আমি মনে করি এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজিক এরিয়া, এটাকে আমি স্ট্র্যাটেজিক হাব বলছি। আমরা অনেকেই শুনছি লালমনিরহাট, সৈয়দপুর, এটা ওটা। এই বগুড়ার রানওয়েটারও খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পুরো নর্থ বেঙ্গল, উত্তরবঙ্গের পুরো এলাকাটাকে এটা সেন্টার আমি মনে করি। সো এই সেন্টার পয়েন্টটাকে আমি মনে করি ইটস ভেরি স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট পয়েন্ট। অর্থাৎ লালমনিরহাট বিমানবন্দরে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় গড়ে তোলা ও বাণিজ্যিক ব্যবহারের জন্য এই বিমানবন্দর চালুর পরিকল্পনা আছে সরকারের। তবে প্রয়োজনে এটি সামরিক বিমান ঘাঁটি হিসেবেও ব্যবহার হতে পারে, আর এটাই ভারতের মাথা ব্যথার কারণ। বাংলাদেশ লালমনিরহাটে বিমানবন্দর চালু করলে পাল্টা ব্যবস্থা নেবে ভারত, এমন তথ্য জানিয়েছে ভারতের গণমাধ্যম। লালমনিরহাটে বিমানবন্দর চালু করার ঘোষণার পর ত্রিপুরা রাজ্যের কৈলা শহরের পুরনো একটি বিমানবন্দর সংস্কারের কাজ শুরু করেছে দেশটি। এটি বেসামরিক কাজে ব্যবহৃত হলেও যুদ্ধকালীন সময় ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলোর উড্ডয়ন, অবতরণ এবং জ্বালানি ভরার সুযোগ করে দেওয়ার সুবিধাযোগ্য করে গড়ে তোলা হচ্ছে। গত মঙ্গলবার বিশেষ এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি অনলাইন।
এতে বলা হয় চীনের সহযোগিতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার লালমনিরহাটে অবস্থিত একটি বিমান ঘাঁটি পুনরায় চালু করার পরিকল্পনা করছে বাংলাদেশ, যেটি রংপুর বিভাগে অবস্থিত, যা ভারতীয় প্রশাসনের উচ্চ পর্যায়ের লোকদের কাছে উদ্বেগের বার্তা দিয়েছে। তারা মনে করছে লালমনিরহাটের বিমান ঘাঁটিটি পুনরায় সক্রিয় করার ফলে আক্ষরিক অর্থেই দিল্লির দোরগোড়ায় পৌঁছে যাবে বেইজিং। আসলে ভারতের মূল ভয় তাদের চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর হারানোর। মূল ভারত ভূখণ্ডের সাথে দেশটির উত্তর পূর্ব 7 রাজ্য বা 7 সিস্টার্সের সরাসরি যোগাযোগের একমাত্র মাধ্যম চিকেন স্নেক। বাংলাদেশ, নেপাল, ভুটান সীমান্তে মুরগির পায়ের মতো দেখতে এই অংশটি 7 সিস্টার্সের লাইফ লাইন। এটি মাত্র 20 কিলোমিটার প্রশস্ত। এমনিতেই এই চিকেন নেক হারাবার ভয়ে সারাক্ষণ অস্বস্তিতে থাকে ভারত। এমনকি এই চিকেন নেকের দুই পাশে দুটি সামরিক এয়ারবেস করার পরেও তাদের ভয় যায় না। ভাবে কখন জানি চীন এসে এটি বন্ধ করে দেয় এবং 7 সিস্টার্স দখল করে নেয়। এই ভয়ে তারা সবসময় তটস্থ থাকে, আর এর ফলে মাঝে মাঝেই দেখা দেয় মনোবৈকল্য বা মানসিক বিকারগ্রস্ততা, যে বিকারগ্রস্ততার নজির দেখিয়েছে ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সোশ্যাল মিডিয়া এক্সে বাংলাদেশের মানচিত্র নিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি, যেখানে বাংলাদেশের নিজস্ব দুটি চিকেন নেক রয়েছে, যেগুলো আরো বেশি ঝুঁকিপূর্ণ বলে দাবি করেছেন ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এমনকি রংপুর আর চট্টগ্রাম বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি। এক্স পোস্টে মানচিত্র শেয়ার করে জানান, বাংলাদেশে রয়েছে দুইটি সংকীর্ণ করিডোর, যেগুলো নিরাপত্তার দিক থেকে স্পর্শকাতর। যার প্রথমটি উত্তর বাংলাদেশ করিডোর বা প্রথম চিকেন নেক। এই করিডোরটি 80 কিলোমিটার দীর্ঘ। ভারতের দক্ষিণ দিনাজপুর জেলা থেকে শুরু করে বাংলাদেশের রংপুর বিভাগের সঙ্গে সংযুক্ত দক্ষিণ পশ্চিম গারো হিলস পর্যন্ত বিস্তৃত। হিমন্ত বিশ্ব শর্মার দাবি, এ পথ বাধাগ্রস্ত হলে বাংলাদেশের রংপুর বিভাগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে। আর দ্বিতীয় করিডোরটি, যা চট্টগ্রাম করিডোর বা দ্বিতীয় চিকেন নেক হিসেবে তিনি উল্লেখ করেন, বলেন এটি আরো ছোট, মাত্র 28 কিলোমিটার। এটি বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামকে রাজনৈতিক রাজধানী ঢাকার সঙ্গে যুক্ত করে। হিমন্তের দাবি, এই করিডোর বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রাণকেন্দ্রকে সংযুক্ত রাখে। ভারতের কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা ও কট্টর রাজনীতিকদের হুমকির ভাষা শুধু বাংলাদেশের জন্য নয়, দক্ষিণ এশিয়ার জন্য অশনি সংকেত। বাংলাদেশ কখনো আগ্রাসী ছিল না, বরং বারবার নিজের আকাশ, জল আর সীমান্ত রক্ষার জন্য নিজেকে প্রস্তুত করেছে। কিন্তু যদি নিরাপত্তা হুমকির মুখে পড়ে, তাহলে সে নিশ্চুপ থাকবে না। একথা বারবার বলে এসেছে ঢাকা। ভারতের এনসার্কেল প্ল্যান। একদিকে পাকিস্তান, অন্যদিকে চীন দ্বারা যখন ঘেরাও ভারত নানা দিক থেকে কোণঠাসা, তখন বাংলাদেশকে ঘিরে ফেলার আরেক মাস্টার প্ল্যান করছে ভারত, যার নাম এনসার্কেল। এনসার্কেল শব্দটি কেবল একটি ভৌগোলিক ধারণা নয়, এটি একটি কৌশলগত পরিকল্পনা, যার উদাহরণ আমরা পেয়েছি ইউক্রেন যুদ্ধের প্রাক্কালে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার অভিযোগ করেছিলেন ন্যাটো দেশগুলো রাশিয়াকে ঘিরে এমন একটি এন আকৃতির সার্কেল গড়ে তুলছে, যার লক্ষ্য রাশিয়ার ভূ রাজনৈতিক প্রভাবকে সংকুচিত করা। রাশিয়া যখন দেখলো ইউক্রেনও এই সার্কেলের অংশ হতে যাচ্ছে, তখনই শুরু হয় রক্তক্ষয়ী যুদ্ধ। ঠিক একই নকশা কি এবার তৈরি হচ্ছে বাংলাদেশের জন্য? উত্তরে ভারতের চিকেন নেক অঞ্চলে আগে থেকেই রয়েছে সেনাঘাঁটি, মিসাইল সিস্টেম এবং যুদ্ধবিমান মোতায়েন। সারাক্ষণ ড্রোন দিয়ে চলছে নজরদারি। লালমনিরহাট ঘিরে তাদের বিশাল ভয়। সেখানে বিমানবন্দর ছাড়াও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চায় বাংলাদেশ। ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলাদেশের রংপুর বিভাগকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছেন। ফেনী করিডোর নিয়েও বাংলাদেশকে বিচ্ছিন্ন করার ইঙ্গিতপূর্ণ বার্তা দিচ্ছেন তিনি। এই বক্তব্যগুলো কি কেবল কথার ফোয়ারা, নাকি পেছনে আছে বাস্তব পরিকল্পনার ছায়া? একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্যকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। দেখেন, আমরা ছোট মানুষ, ছোট ছোট কথা বলি, বাট মাঝে মাঝে কিন্তু বড় বড় বিষয় বিশ্লেষণ করে ফেলি। তা আমরা যখন বিশ্লেষণ করি তখন মনে হয় না, আরে কিসের, বলার জন্য বলে আর কি। কিন্তু যখন বিবিসির মতন কি বলা হয় যে বিশ্লেষকরা আমাদের কথাগুলো পরবর্তী সময় এসে বলে, তখন নিজের বিশ্লেষণের প্রতিও কনফিডেন্স আসে। তবে আমরা কোনো দলের পেইড এজেন্ট না। অনেকে বলেন অমুক দলের দালাল। দালাল কিন্তু দালাল চিনে, এটা মাথায় রাখতে হবে। ভালো মানুষ দালাল চিনে না। আচ্ছা, যাই হোক, কথা বলছি যে একটা অলিখিত যুদ্ধ শুরু করে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা তিনি শুরু করে দিচ্ছেন। আমি বরাবরই বলি, এই কথাগুলোর জন্য আমার বলেন তুই বিএনপির পেইড এজেন্ট বা বিএনপির পক্ষ থেকে টাকা খাইছস। আমার কথা হচ্ছে যে নির্বাচন তো দিবেনি, তো তফসিলটা কবে হবে, নির্বাচনটা কবে হবে, এই দুইটা জিনিসের নামে হচ্ছে সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ, যেটা বিএনপির দাবি করছে যে আপনি স্পষ্ট করেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কাকতালীয়ভাবে স্পষ্ট করছেন না। আর সেখান থেকেই বিএনপি আস্থা রাখতে পারতেছে না যে এই সরকার আসলে গিয়ে যদি মুখ দিয়ে একটা তারিখ বলে, তাহলে ডক্টর ইউনূস একটা জায়গায় আটকাই যাবেন। তিনি আটকাইতে চাচ্ছেন না, এটা মনে করছে বিএনপি, এবং এখানে এনসিপি সহ নানান ইস্যুতে তাদের বিভিন্ন বক্তব্য আসছে। গতকালকে জনাব তারেক রহমান যখন একদিকে বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে,
বিবিসি সহ রাজনৈতিক বিশ্লেষকরা ভাবছেন যে জনাব তারেক রহমান এটা আলটিমেটাম দিয়েছেন। এবং বিএনপির নেতাকর্মীরা মনে করছেন, সালাউদ্দিন সাহেব বলছেন যে এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামা বিষয়টা দুঃখজনক, কিন্তু আমাদের কিছু করার নাই। সরকার যদি নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ না দেয় তাহলে আমরা আন্দোলনে নামবো এবং জনাব তারেক রহমান ডিসেম্বরে নির্বাচনের জন্য নেতাকর্মীদেরকে প্রস্তুত হবার জন্য নির্দেশ দিয়েছেন। তাহলে বুঝতে পারছেন বিএনপির বক্তব্য স্ট্রেইট, ঈদের পর আন্দোলন হবে। এই যখন অবস্থা, তখন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কোথায় আছেন এই মুহূর্তে? আমি যখন নিউজটি করছি, টোকিওর ইম্পেরিয়াল হোটেলে তিনি অবস্থান করছেন। সেখানে জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি তারো আশো তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন। তো সাক্ষাৎ করতে যাওয়ার পর তিনি বলছেন আগামী বছর জুনের মধ্যেই দেশে সাধারণ নির্বাচন হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে অধ্যাপক ইউনূস 6 মাসের সময়সীমা নির্ধারণ করেছেন এবং সেই সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার সাথে সাথেই অধ্যাপক ডক্টর ইউনূস জাতীয় নির্বাচনের একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন। জাপানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু তারও আশো বাংলাদেশকে রাজনৈতিক স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন এবং একটি সুষ্ঠু গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি সাধারণ নির্বাচনের প্রয়োজনীয়তার উপরও গুরুত্ব আরোপ করেন। ঘুরে ফিরে তারা কিন্তু নির্বাচনের কথাই বারবার বলছে। সংস্কার, বিএনপি মনে করছে 10 মাসে সংস্কারের হয় নাই, বরঞ্চ সরকার তারেক রহমান নিজে বলছেন ছোট সংস্কার বড় সংস্কারের আবর্তে নির্বাচনকে ঘূর্ণিপাক খাওয়াচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার। তো প্রধান উপদেষ্টা বলছেন অন্তর্বর্তী সরকার 3টি মূল ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়ার জন্য কাজ করছে। নাম্বার 1 হচ্ছে সংস্কার, হত্যাকারীদের বিচার এবং একটু সাধারণ নির্বাচন। এই শব্দগুলোর মধ্যে যদি আমরা একটা কমপ্লেক্স দেখি, সংস্কার এখনো শেষই হয় নাই, শুরুই হয় নাই। অনেকে বলেন এটার পরে আসবে কি হত্যাকারীদের বিচার। মানে শব্দগুলো যেভাবে ধারাবাহিক দিছে, প্রেস উইং এর যখন বার্তা আসে সরকারের, আপনার বুঝতে হবে এই শব্দগুলোর মধ্যে খেলা থাকে। নাম্বার 3 তিনি বলছেন একটি সাধারণ নির্বাচন। তো সংস্কারের জন্য কমিটি হয়েছে, কাজ করতেছে, কি হয়েছে না হয়েছে বাংলাদেশ জানেই না। তো এই 7 মাসের মধ্যে এগুলো সম্ভবত সব শেষ হয়ে যাবে। ওনার বক্তব্য অন্তর্বর্তী সরকার শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য উল্লেখযোগ্য কাজ করছেন এবং আমাদের আগের সরকার প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, তরুণদের এর বিরুদ্ধে জেগে উঠতে বাধ্য করেছে, আর তরুণরা আমাকে আমন্ত্রণ জানিয়েছে। এখন এই কথাগুলোর একটা পাল্টা মিনিংস আছে। বিএনপির কালকে দিনভর কাউন্টারের একটা পাল্টা জবাব হচ্ছে এটা। এই জবাবটা যদি বিএনপি সিরিয়াসলি নেয়, বিএনপি যেভাবে বলতেছে মাঠে নামবে, ময়দানে নামবে, আর একটা 5ই আগস্টের মতন প্রস্তুতি নিতে হবে, সামহাও একটা যুদ্ধক্ষেত্র তৈরি হবে। আর এই যুদ্ধটা বেশিরভাগ মানুষ মনে করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তারিখ এবং তফসিলের ইস্যুগুলা ঘোষণা না করে এই যুদ্ধটাকে পাকাচ্ছেন। একটা তারিখ বলে দিলে হয়, তো সেই তারিখটার আগ পর্যন্ত বাকি কাজগুলোর একটা টাইম ফ্রেম থাকবে যে হ্যাঁ আমাদেরকে এই কাজগুলো এই সময়ের মধ্যে শেষ করতে হবে। কি হবে? ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তারুণ্যের সমাবেশ হয়েছে গতকাল। বিশাল সমাবেশ হয়েছে, এই কারণে এটা আলোচিত হয়েছে, সমালোচিত হয়েছে খানিকটা, কারণ বেশ জ্যামে ঢাকা শহর ভরে গিয়েছিল। অবশ্যই এটা শুধু নয়, এছাড়া আরেকটা সমাবেশও ছিল, সব মিলে কালকে রাস্তার পরিস্থিতি বেশ খারাপ ছিল। কেউ কেউ সমালোচনা করেছেন এবং বলার চেষ্টা করেছেন যে আগে যেমন বিএনপি জনদুর্ভোগের কথা মাথায় রেখে ছুটির দিনে ধরে সমাবেশ করতো, সেভাবে করলেই ভালো হতো। যাই হোক, এই আলোচনা মূল বিষয় না, কারণ এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে। সেটা হলো জনাব তারেক রহমান এই সমাবেশে ভাষণ দিয়েছেন এবং 5 আগস্টের পর তার এই ধরনের ভাষণ আমরা আসলে দেখিনি। এবং একটা জায়গা দেখে আমাদের মনে হতে পারে যে এই সরকারের প্রতি তার ধৈর্যচ্যুতি ঘটেছে এবং প্রকারান্তরে সরকারের সাথে বিএনপির একটা চূড়ান্ত সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা এটাও বোঝার চেষ্টা করব এই পরিস্থিতিটা আসলে কার দায়ের কারণে ঘটেছে, দায়ীকে। জনাব তারেক রহমান মোটামুটি দীর্ঘ একটা স্পিচ দিয়েছেন, সেখানে তিনি খুব ইন্টারেস্টিংলি নির্বাচনী ম্যানিফেস্টোর মতো ওনার কতগুলো চুম্বক অংশ কী করতে যাচ্ছেন সেটা আমাদের সামনে এনেছেন, বিভিন্ন সেক্টর ধরে ধরে। খুবই ইন্টারেস্টিং, সেগুলো নিয়ে আলোচনা হতে পারতো, কিন্তু ওই যে বললাম যে খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। তিনি যেভাবে ভাষণ দিয়েছেন, যেই টোনে ভাষণ দিয়েছেন, সেটা খুবই সিগনিফিক্যান্স আমাদের সামনে নিয়ে আসে। আমি আপনাদেরকে অনুরোধ করব তার ভাষণটার মধ্যে বিশেষ করে ওই জায়গাটা একটু দেখে নেওয়ার জন্য, কারণ আমি বহুবার বলেছি আমি একটু টেক্সট পড়বো, কিন্তু টেক্সট আসলে কমিউনিকেশনের খুব ছোট অংশ, ইটস অ্যাবাউট অনলি 7% কনভে করে। বাকি পুরো অংশটা একটা বিরাট অংশ হলো ইনফ্লেকশন অফ ইয়োর ভয়েস, মানে মানুষ যে ঢঙে কথা বলে, যেরকম ইন্টোনেশন, স্ট্রেস ব্যবহার করে, আর বাকিটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফেশিয়াল এক্সপ্রেশনস, সব মিলে। আমি দেখতে আপনাদেরকে অনুরোধ করব। আমি নির্বাচন নিয়ে তিনি যেভাবে কথা বলেছেন সেটাই আসবো। তার আগে তিনি সংস্কার আর স্বৈরাচারী মানসিকতা এগুলোকে উল্লেখ করছেন। আমি এক্স্যাক্টলি তিনি কি বলেছেন কিছু টেক্সট আমি পড়ি। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ভবিষ্যৎ। জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সমক্ষেপণের আড়ালে অন্তর্বর্তী সরকারের ভেতরে ও বাইরে কারো কারো কাছে মনে হয় ভিন্ন উদ্দেশ্য রয়েছে। তিনি বলেন সংস্কার ইস্যুর পাশাপাশি সরকারের উচিত জাতীয় নির্বাচনের দৃশ্যমান প্রস্তুতি নেওয়া।
এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো তিনি আদালতের রায়ের কথা তুলে ধরেছেন, স্বৈরাচারী সরকারের সময় আদালতের রায় না মানার কথা বলেছেন, এবং এই প্রসঙ্গে তিনি যেন ইশরাককে কথা এনেছেন। আমি জায়গাটা একটু পড়ি। স্বৈরাচারের পর মানুষ আশা করেছিল আদালতের প্রতি সম্মান দেখাবে, আদালতের রায়ের প্রতি সম্মান না দেখে ইশরাক হোসেনকে যারা বাধা সৃষ্টি করেছে তাতে স্বৈরাচারের একই ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাটা আমরা খেয়াল করব। মূল জায়গাটা আসে নির্বাচন নিয়ে তিনি কি বলছেন। তিনি এভাবে বলেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে মনে হয় এরই ভেতরে টালবাহানা শুরু হয়েছে বা চলছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের, এটা তো বললাম। তারপর তিনি বলছেন, গণতন্ত্রকামী ও গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না। আপনাদের কেউ রাষ্ট্র পরিচালনায় থাকতে চাইলে পদত্যাগ করে এসে নির্বাচন করুন, নির্বাচনে জনগণের রায়ে পেলে সরকারের দায়িত্ব পালন করুন। নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতাই অন্তর্বর্তী সরকারের প্রধান পুঁজি বলে তিনি বলছেন। তাদের প্রতি আহ্বান ও পরামর্শ, জনগণের বিশ্বাস ও ভালোবাসা নষ্ট হয় অন্তর্বর্তী সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না। গণতন্ত্রকামী ও গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না। তারপরে বিভিন্ন কথা বলছেন তিনি। বিভিন্ন সময় তত্ত্বাবধায়ক সরকার যে 3 মাসের মধ্যে নির্বাচন করেছে সেই রকম সেটাকে তুলে এনে বলছেন চাইলে 3 মাসের মধ্যে নির্বাচন করা যায়। তারপর তিনি বলছেন, কিন্তু আজ দেখছি 10 মাস হয়ে গেল অন্তর্বর্তী সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না। এবার সে সবচেয়ে জরুরি অংশটা আমি আপনাদের অনুরোধ করব, সেটা একটু দেখে নেবেন। জনাব তারেক রহমানকে 5 আগস্টের পর এই টোনে এবং এই বডি ল্যাঙ্গুয়েজে, এই ফেসিয়াল এক্সপ্রেশনে আমরা কথা বলতে দেখিনি, আমার অন্তত চোখে পড়েনি। তিনি বলছেন, কিন্তু ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হবে। খুবই শক্তভাবে তার ভাষায়। ইনফ্যাক্ট তিনি তো আমরা সোকল যে কিছু জ্বালাময়ী বক্তৃতা দেখি কিছু কিছু মানুষের সমাবেশে যে ধরনের বক্তৃতা করেন, এটা ওনার স্টাইল নয়, আগেও তিনি এই ধরনের বক্তৃতা করেননি। কিন্তু তার স্টাইলের সাথে যদি এই কথাগুলো, বিশেষ করে এই লাস্ট যে কথাগুলো, হতেই হবে, হবে, দুটোই বলছেন, মানে এটা পরিস্থিতিটা এই জায়গায় এখন গেছে। তার মানে উনি বেশ টাফ হয়েছেন। আমি আবারও বলছি, নির্বাচনের এই অংশগুলো যদি আমরা খেয়াল করি তাহলে এটা বলতে বাধ্য হব যে জনাব তারেক রহমানের ধৈর্যচ্যুতি ঘটেছে, এটা বোঝা যায়। শুরু করেছিলাম যে ব্যাপারটা নিয়ে, যে ধৈর্যচ্যুতি কি বিএনপির কারণে, মানে তার দোষ, তার কারণে ঘটেছে, নাকি এটার সাথে সরকারের দায় আছে। আমরা যদি এভাবে বলি, 5 আগস্টের পর থেকে আমি আমার সামাজিক মাধ্যমে দেখেছি বহু মানুষ আছেন যারা বিএনপির বিভিন্ন রকম ক্রিটিক করেছেন। বিএনপি এটা করেনি, ওটা করেনি, বিএনপির লোকজন গ্রাসরুটে এটা করছে, ওটা করছে, বিএনপি ওটা করলে পারতো, নানান সমালোচনা, নানান আলোচনা, নানান সাজেশনস। কিন্তু আমি কমনলি একটা প্যাটার্ন দেখেছি। শুধু তাই না, বিএনপির বিরোধী লোকজনকেও দেখেছি। তারা জনাব তারেক রহমান যে ধরনের স্ট্যান্স নিয়েছেন, যে ধরনের কথা বলছেন ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে, তিনি যেভাবে প্রথম, আমরা যদি একটু পেছনে যাই, 5 আগস্টের পর তিনি যেভাবে তার কর্মীদেরকে শান্ত করার চেষ্টা করেছেন, তাদেরকে নির্দেশনা দিয়েছেন যাতে বিরোধীদের উপরে কোনো কিছু না হয়, পারলে সেটাকে প্রিভেন্ট করার জন্য। এই যে 5 আগস্টের পর একটা রক্তপাত বাংলাদেশে হয়নি, এটা একটা বড় কৃতিত্ব তিনি এবং তার দলের। তিনি তার দলকে সেভাবে মোটিভেট করতে পেরেছেন। এর পরবর্তীতেও এই সরকারের বিভিন্ন ক্ষেত্রে সরকারকে সমর্থন করেছেন, সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না এই কথা স্মরণ করিয়ে দিয়েছেন বারবার তার কর্মীদেরকে। নিজের দলের কর্মীদেরকে সংযত হতে বলেছেন, পদক্ষেপ নিয়েছেন, যেখানেই অনিয়ম করেছেন, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধে তাদের দলের অনেকেই জড়িত হয়েছে, এটাকে তিনি স্বীকার করেছেন, ডিনায়ালের মধ্যে যান নাই, তাদেরকে বহিষ্কার করে সেই স্বীকৃতিও দিয়েছেন এবং এই ধরনের একটা জেস্টার জাতির সামনে দেখিয়েছেন যে তিনি সামনে যদি দায়িত্বে আসেন তাহলে ভালো কিছু করারই চেষ্টা করবেন। অ্যাটলিস্ট অন্তত এখন পর্যন্ত আমাদের সামনে যা যা ভিজিবল হয়েছে। ক্রমাগত তিনি দলকে সতর্ক থাকতে বলেছেন, খুব অনায়াসে জিতে যাবে এরকম না, তারা যেন প্রত্যেকটা ক্ষেত্রে কেয়ারফুল থাকে। এমনকি এই স্পিচেও তিনি বারবার তার দলের লোকজনকে জনগণের কাছে যেতে বলেছেন, তাদের যে কর্মসূচির বর্ণনা তিনি করেছেন সেগুলো যাতে মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। সুতরাং এইরকম মানুষটা এসে এখন এই ভাষায় কথা বলতে শুরু করেছেন। আমরা সাম্প্রতিক অন্তত একটা ঘটনাকে তিনি খুব ক্লিয়ারলি উল্লেখ করেছেন, জনাব ইশরাক হোসেনের মেয়র না হতে পারা। স্পষ্টভাবেই সরকার এখানে বাদ ছেড়েছে। আমি প্রথম থেকেই একটা কথা বলে যাচ্ছি, এটা আসলে একটা শক্তি পরীক্ষায় নেমেছে সরকার বিএনপির সাথে, সরকার এবং এনসিপি দুটো মিলে। কারণ আমরা দেখেছি এনসিপিও এটার পাল্টাপাল্টি কর্মসূচি দেয়, তারা নির্বাচন কমিশনে যায়, কেউ ইশরাক হোসেনকে নিয়ে এনসিপির প্রায় সবাই তাদের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, লিখেছেন। সুতরাং বুঝতে পারি যে সরকারে তাদের থাকা, যে তাদের যে বন্ধু মন্ত্রী আছেন আসিফ মাহমুদ, তার সাথে তারা নিশ্চিতভাবেই তারা তাদের সলিডারিটি দেখাচ্ছেন, তাকে সমর্থন করছেন, মাঠে নামছেন, লিখছেন। সো এই যে সংঘাতে সরকারের দিক থেকে যাওয়া হলো, তার রিয়াকশানে আবার বিএনপি এই মন্ত্রী সহ আসিফ মাহমুদ সহ আরও দুজন, মাহফুজ আলম এবং ডক্টর খলিলের ব্যাপারে, তাদের অপসারণের ব্যাপারে কথা বললো। কিন্তু আমরা যে কথাটা বারবার বলেছি, কিন্তু এই কনটেক্সটের জন্য এটাও দরকার, বিএনপি ক্রমাগত দেখা করতে চেয়েছে। এই সাম্প্রতিক সংকটের সময় বিএনপিকে দেখা দেওয়া হয়নি, কিন্তু দেখা দেওয়া হয় এনসিপি প্রেসিডেন্টকে। প্রচুর চাপ, যখন চারদিকে প্রচুর সমালোচনা হচ্ছে যে সরকার কেন কথা বলছে না, তখন বিএনপিকে ডাকা হলো এবং ওখানে রাখা হলো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে। এটা স্রেফ বিএনপিকে তাচ্ছিল্য করা, বিদ্রুপ করা, কোনো প্রয়োজন ছিল না। আমরা বলেছি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে সরকার নাও সরাতে পারে, কিন্তু এই স্টেপটা দরকার ছিল না। উনি তো অন্যগুলোতে ছিলেন না মিটিং, এবং সাধারণত উনি থাকেনও না। সো এই সব কিছু মিলে আমি মনে করি বিএনপির ওপরে এমন পরিমাণ চাপ তৈরি করা হয়েছে যে বিএনপি ধৈর্য হারিয়েছে, যারা তারেক রহমান ধৈর্য হারিয়েছে। এবং আমি এই যাবতীয় কর্মকাণ্ডের জন্য সরকারকে ব্লেম করতে চাই। অনেকের কাছে মনে হবে যে এটা কোনো একটা বিশেষ দলের দালালি করা হচ্ছে, জানি আপনারা লিখতে শুরু করবেন, বা ভারতের দালালি করা হচ্ছে। মানে এখন ভারত আওয়ামী লীগের নির্বাচনের কথা বলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, বিএনপি বলে, সেনাবাহিনী বলে। সো নির্বাচনের পক্ষে বলা এখন মানে হচ্ছে, এবং দ্রুত নির্বাচনের পক্ষে বলা মানে হচ্ছে তা কারো না কারো দালাল হয়ে যাওয়া, সবার দালাল হয়ে যাওয়া।
কিন্তু আমি মনে করি এই যে একটা স্পেসিফিক ডেট ডিসেম্বরের কথা তিনি বলছেন, আমি আগেও বলেছি, ইভেন আমি এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, আমি জেনে বলছি না, ইভেন মিড অফ ফেব্রুয়ারি মানে হলো রমজানের আগের মধ্যে যদি নির্বাচনের ডেট গ্রসলি সরকার বলে যে ফেব্রুয়ারি ফার্স্ট উইকে হবে, আমি মনে করি, আমি বিশ্বাস করি এটাও সম্ভবত বিএনপি মেনে নেবে এবং অনেক সংকটের সমাধান হয়ে যাবে। কিন্তু এই কাজটাই সরকার করছে না এবং এই জায়গায় তাদের কোনো নড়চড় নেই। সর্বশেষ যদি দেখা করতে গেছেন বিএনপির মানুষজন যারা এরপরে বেরিয়ে এসে কথা বলেছেন তারা জানিয়েছেন যে এখনও এরকম কিছু নয়, এখনও তাদের কোনো আদৌ পরিকল্পনা আছে বলে মনে হয় না। এমনকি প্রেসিং থেকে এটাও বলা হয়নি যে সরকার একটা স্পেসিফিক টাইম ফ্রেম বলার চেষ্টা করছে বা করবে, সময় নিয়ে বলবে। ধরুন সব দলের মিটিংয়ের পর যখন প্রেস উইং এটা নিয়ে ব্রিফ করলো তখনও কিন্তু এটা আমাদেরকে বলা হয়নি, এটা জানানো হয়নি যে না তারা এটা বিবেচনা করছেন। ওদিকে দেখছি জাপানে গিয়ে আবারও প্রধান উপদেষ্টা তার সেই ভাঙা রেকর্ড, যেটা ডিসেম্বরে বা থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। বহুবার বলেছি কোন সংস্কার এটা করতে আরও 6 মাস বেশি লাগবে আমাদেরকে জানাক, আমরা শুনতে চাই, আমরা ডিবেটটা করতে চাই যে এই সংস্কার যদি করি তাহলে আরও 6 মাস বেশি লাগবে, আজও জানানো হয়নি। সেজন্যই মনে হয় যেন তারেক রহমান যেভাবে বলেছেন এটা বিশ্বাস করার যথেষ্ট যৌক্তিক কারণ এবং ভিত্তি আছে। এটা আছে তারেক রহমান বললেন, আমরা অনেক আগে থেকে বলেছি, তিনি দেশের সর্ববৃহৎ দলের ডিফ্যাক্টো প্রধান, সুতরাং তিনি অনেকটা সহনশীলভাবে অনেক রেখে ঠেকে কথা বলেছেন এবং আমি অন্তত তার যথেষ্টের বেশি আন্তরিকতা দেখেছি। কারণ আমি যদি বলি বিএনপি তার শক্তি নিয়ে যদি নেমে যায় রাস্তায়, যে নির্বাচন চাই, যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ সহ কোনো দাবিতে এনসিপিরা নামছে, বিএনপি যদি তার সর্বশক্তি নিয়ে রাস্তায় নামে এবং বলে নির্বাচন চাই, নির্বাচনের শিডিউল না নিয়ে ঘরে ফিরবো না, সরকার কি করবে? বিএনপিকে দমন করার জন্য কি করতে হয় শেখ হাসিনা দেখিয়ে গেছেন। এক্সট্রাজুডিশিয়াল কিলিং করতে হয়, গুম করতে হয়, কাস্টোডিয়াল টর্চার করতে হয়, ধরে নিয়ে পিটিয়ে সব হাড়গোড় ভেঙে দিতে হয়। নিদেন পক্ষে গায়েবী মামলা দিয়ে লক্ষ লক্ষ আসামি করে লক্ষ লক্ষ লোকজনকে জেলে নিতে হয়, দলের মহাসচিব সহ আরও টপ লিডারদেরকেও। ডক্টর সরকার কি এগুলো করে বিএনপিকে দমন করতে পারবেন? সেই ইচ্ছা কি তার আছে? আচ্ছা, উনি যদি এই ঘোষণাও দেয় যে পুলিশ আওয়ামী লীগের বিরুদ্ধে কিছুদিন আগে এগুলো করেছে, সেই পুলিশ কি রাজি হবে? সেনাবাহিনী রাজি হবে এসব করতে? এজন্যই বলছি আসলে বিএনপি এত বড় শক্তি নিয়েও দীর্ঘদিন তারা ধৈর্য ধরেছেন, অথচ এখন দেখছেন যে তারা প্রায় 1.5 বছর, ডিসেম্বরের নির্বাচন হলে, এবং এটা একটু বলে রাখা ভালো, ডিসেম্বরের নির্বাচন দেওয়ার মধ্যে সরকারের ইগো হার্ট হওয়ার কিছু নাই। ডক্টর ইউনূস বারবার বলেছেন যে ডিসেম্বরেও নির্বাচন হতে পারে, এটা তার টাইম ফ্রেমের মধ্যে দেয়া। বরং এখন শোনা যায় বহুজনের বহু রকম খোয়াব আছে, চিন্তা আছে, সরকারের সাথে অ্যালাইন লোকজন 5 বছর সরকার চায়, সরকারের ভেতরের লোকজন চায়। সুতরাং এই যে ধৈর্যচ্যুতি ঘটা এটা খুবই স্বাভাবিক এবং আমার কাছে মনে হয় নির্বাচনটা সঠিক সময়ে হওয়ানোর জন্য বিএনপির কাজ করতে হবে, কাজ করা উচিত হবে। সুতরাং তারা সঠিক পথে আছেন, সঠিক জায়গাতে আছেন। সরকারের উচিত সোল সার্চ করা, যে জনাব তারেক রহমানের মতো একজন মানুষ যিনি দীর্ঘদিন ভীষণ ধৈর্য ধরে শান্তভাবে সরকারের সাথে থেকেছেন, পাশে থেকেছেন, তার দলকে কোনো ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে বিশৃঙ্খলা করার চেষ্টা যারা করেছে তৃণমূল পর্যায়ে তাদেরকে ঠেকানোর চেষ্টা করেছেন, সরকারের কাজে লাগতে চেয়েছেন, সরকারকে কমফোর্টেবল রাখতে চেয়েছেন, সেই জনাব তারেক রহমান এই ধরনের ভাষায় যখন কথা বলছেন সরকারকে বোঝা উচিত হবে তারা কি করেছেন, তাদের কি করা উচিত। আমি যদি একটু সন্দিহান কারণ আমি জানি সরকারের মধ্যে ওভার কনফিডেন্স দেখছি, খানিকটা শেখ হাসিনার মতো কনফিডেন্স। এটা কেন আমি আসলে জানি না। ওই যে বহুবার বলেছি সবচেয়ে শক্তিশালী দুটো সংগঠনের সাথে, একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে সেনাবাহিনী, সরকার এক ধরনের সংঘাতে যাচ্ছেন। কেন যাচ্ছেন জানি না, তারা কোনো কিছু করবেন বলে প্রোঅ্যাক্টিভলি, প্র্যাগম্যাটিকলি আমার সন্দেহ হয়। সেটা যদি হয় তাহলে আসলে আমাদের সামনে একটা সংঘাতময় পরিস্থিতি অপেক্ষা করছে, সরকারের উপরে চাপ তৈরি করেই সম্ভবত শেষ পর্যন্ত। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।